Session trial number 01 in the bracket 11 2024 এবং কেস নাম্বার 77 of 2024 আমাদের রাজ্যের ইতিহাসে এক নজিরবিহীন কেস হিসাবে থেকে গেল আজীবন। আরজি করে 9 অগস্ট 2024 যে কুখ্যাত ঘটনা ঘটে, যার পর ঘটনার 164 দিনের মাথায় অবশেষে শিয়ালদহ নিম্ন আদালতে যখন রায় ঘোষণা হলো 18ই জানুয়ারি, সেই রায়কে যেখানে বিচারক অনির্বাণ দাস বিরলের মধ্যে বিরলতম তকমা দিলেন না, তারপরেই এই কেস নাম্বার এবং সেশন ট্রায়াল নাম্বারটি রাজ্যের ক্রাইমের ইতিহাসে অন্যতম দুটি নাম্বার হিসাবে সত্যি নথিবদ্ধ হলো। এবং একই সঙ্গে 18ই জানুয়ারি যখন শিয়ালদহের নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস আরজি করের এই কুখ্যাত ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে দেখলেন না, এবং যার পরেই তিনি এই ঘটনার এই মুহূর্তে অন্যতম একজন অপরাধী সঞ্জয় রায়কে ফাঁসির সাজা না শুনিয়ে আজীবন কারাবাসের সাজা শোনালেন, সেখান থেকেই রাজ্যের মানুষ এখনো পর্যন্ত এটা মানতেই পারছেন না যে শিয়ালদহের নিম্ন আদালতে এই কুখ্যাত ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে দেখা হলো না। রাজ্যের মানুষের কাছে এই মুহূর্তে একটাই বড় প্রশ্ন, যদি আরজি করের এই কুখ্যাত ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে না দেখা হয়, তাহলে বিরলের মধ্যে বিরলতম ঘটনা কোন ক্ষেত্রে বলা হয়? আর তারই মধ্যে আমরা দেখতে পেলাম যেখানে মূল অভিযুক্ত দোষী সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড না দেবার ফলে রাজ্য জুড়ে জনমানুষের তুমুল ক্ষোভ এবং সমালোচনার সৃষ্টি হয়েছে, এবং একই সঙ্গে যে রায়কে কেন্দ্র করে আমাদের রাজ্যের কোনো রাজনৈতিক দলই যেখানে নিজেদের অসন্তোষ প্রকাশ ছাড়া নিজেদেরকে দূরে রাখতে পারেনি, সেই পর্যায়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে শিয়ালদহের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়। সেই মামলা যখন বুধবার কলকাতা হাইকোর্টের 2 সদস্যের বিচারপতির বেঞ্চের সামনে আসে, তখন সরাসরি আমরা দেখতে পেলাম রাজ্য সরকারের চ্যালেঞ্জকে কোর্টের অন্দরে চ্যালেঞ্জ করলো সিবিআই। এদিন সিবিআই এর আইনজীবী সরাসরি প্রশ্ন তুলল যে রাজ্য সরকারের তরফে কিভাবে এই রায়কে চ্যালেঞ্জ জানানো হলো, এবং এরপরই এদিন কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারের আবেদনের সপক্ষে জানতে চাওয়া হয় যে তারা কোনো রকমভাবেই ভিকটিমের ফ্যামিলির নির্দেশ বা তাদের থেকে অনুমতি নিয়েছেন কি নেননি, এবং একই সঙ্গে সিবিআইকে তারা এ বিষয়ে জানিয়েছেন কি জানাননি। যার পরই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সোমবার। কিন্তু এদিন ইন্টারেস্টিং একটা বিষয় ঘটে আদালতের অন্দরে। সিবিআই এর তরফে সিবিআই এর আইনজীবী স্পষ্ট দাবি করে যে রাজ্য সরকার কোন পরিপ্রেক্ষিতে এই মামলায় রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আসে, কারণ যেহেতু তারা এই মুহূর্তে ভিকটিমের ফ্যামিলির থেকে সম্মতি নেয়নি, এবং একই সঙ্গে তারা যেহেতু সিবিআইকেও এই মামলার পার্টি করেনি, তাহলে রাজ্য সরকারের এখতিয়ার কোথা থেকে পড়ে এই রায়কে চ্যালেঞ্জ করার জন্য, এবং তারা শুরুতেই কিভাবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো। যার পাল্টে দিন রাজ্য সরকারের তরফে জানানো হয় যেহেতু আরজি করের এই কুখ্যাত ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ, এবং যার পর সেই তদন্ত গেছিল সিবিআই এর হাতে, তার ফলে সেই দিক থেকেই রাজ্য সরকারেরও এখতিয়ার বর্তায় এই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা চাইলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। আর সেক্ষেত্রেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিয়ালদহের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে। কিন্তু সিবিআই এর তরফে যখন কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের যাওয়াকে কেন্দ্র করে চ্যালেঞ্জ জানানো হয়, স্বভাবতই এর শুনানি যে আগামী দিনে হতো তার বলতে অপেক্ষা রাখে না, আর তার জন্যই এর শুনানি আগামী সোমবার পরবর্তী দিন ধার্য হয়। কিন্তু এরই মধ্যে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, তা হচ্ছে যেখানে রাজ্য সরকার মঙ্গলবারই হাইকোর্টে দরবার করে বসে, সেখান থেকে সিবিআই এ দফাতেও পিছিয়ে রইল। একদিকে সিবিআই এর কাঁধে যেখানে বিরলের মধ্যে বিরলতম শিয়ালদহ নিম্ন আদালতে প্রমাণ না করতে পারার বোঝা ইতোমধ্যেই উঠেছে, তারই মধ্যে আবার রাজ্য সরকার শিয়ালদহ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আগেভাগে কলকাতা হাইকোর্টে যেখানে আবেদন করে ফেলল, সেখানে কিন্তু সত্যি একটা বিষয় সরাসরি না কেউ বললেও ঠাড়ে ঠোড়ে অনুমান করা যাচ্ছে।
এটা কিন্তু সিবিআই ইগোতে নিয়েছে। যার পরে এদিন দেখতে পেলাম যে শিয়ালদার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবারই কলকাতা হাইকোর্টে আবেদন জানালো সিবিআই। অর্থাৎ যে সিবিআই এর কাঁধে এই মুহূর্তে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ না করতে পারার বোঝা, সেই সিবিআই এবার এই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। এখন দেখার এর শুনানি বৃহস্পতিবার হয় না এর শুনানি আগামী সোমবার একই সঙ্গে হয়। কিন্তু এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং বিষয় ঘটেছে, তা হচ্ছে মঙ্গলবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয় এবং যার শুনানি হলো বুধবার, সেই গোটা প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতোমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে তাঁর বাবা সন্দেহ প্রকাশ করেছে। তিনি সরাসরি রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে এর আগে যেমন দফায় দফায় বিভিন্নভাবে সন্দেহ প্রকাশ করেছে, এক্ষেত্রেও তিনি এবার রাজ্য সরকার আগে ভাগে কেন এই শিয়ালদার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো তা নিয়েও তারা এবার সন্দিহান। এদিন নির্যাতিতার বাবা সরাসরি আনন্দবাজার পত্রিকা অনলাইনে বলেছেন যে তাঁর সন্দেহ হচ্ছে যে রাজ্য সরকার কেন আগে ভাগে কলকাতা হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ জানালো। তিনি স্পষ্টই বলেছেন যে তাঁদের তরফে রাজ্য সরকারকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি শিয়ালদার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাবার ক্ষেত্রে। এবং একই সঙ্গে এদিন নির্যাতিতার বাবা প্রশ্ন তুললেন রাজনৈতিক। তিনি ঠাড়ে ঠোড়ে বললেন হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক খেলায় নেমেছেন, আর সেই খেলাকে সামনে রেখেই তিনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য আগে ভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এমনিতে নির্যাতিতার পরিবারের তরফে এবং একই সঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং পশ্চিমবঙ্গের ডাক্তারদের যৌথ মঞ্চের তরফে দফায় দফায় রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠেছে, যার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে দফায় দফায় জুনিয়র ডক্টরস ফ্রন্ট আবার কখনো ভিকটিমের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে রাজ্য পুলিশ ঘটনার দিন কিভাবে বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করেছে, যার তদন্তও কিন্তু সিবিআই করেছে। এবং যার পর আমরা দেখতে পেলাম যখন 18ই জানুয়ারি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদার নিম্ন আদালতে এর রায় ঘোষণা হলো, যে রায় মোট 174 পাতার, তাতেই উঠে এলো একগুচ্ছ প্রশ্নের উত্তর। যদিও সংবাদ মাধ্যমে আপনারা সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে বিশেষ একটা প্রতিবেদন দেখতে পাচ্ছেন না, কিন্তু এই গোটা ঘটনা প্রক্রিয়াকে কেন্দ্র করে যে একাধিক মিথ্যে কথা বলা হয়েছে, একাধিক গুজব ছড়ানো হয়েছে, এমনকি একাধিক মিথ্যে কথা বলেছে নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা এবং মা, সেই সকল প্রশ্নের উত্তরের একটা বড় অংশই কিন্তু শিয়ালদার নিম্ন আদালতের 174 পাতার রায়তে জলজল করছে লিখিত আকারে। যার মধ্যে অন্যতম একটি মিথ্যাচার ফাঁস হলো, তা হচ্ছে নির্যাতিতার বাবা সিবিআই এর কাছে দাবি করেছিলেন যে ঘটনার 4 দিন পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে গেছিলেন তাদের সঙ্গে দেখা করতে, সেখানে তিনি নাকি তাদের টাকার অফার করেছিলেন এবং যার পর শাসক দলের তরফে মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে বলেও ক্যাম্পেইন শুরু হয়। আর তাকে কেন্দ্র করেই কিন্তু প্রশ্ন গত 5 মাস ধরে রাজ্যের মানুষের সামনে জিইয়ে রেখেছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং নির্যাতিতার বাবা মা। কিন্তু 18ই জানুয়ারি যখন শিয়ালদার নিম্ন আদালতের রায় মানুষের সামনে পিডিএফ আকারে ডিজিটালি প্রকাশ পেল, তারপরেই সেই মিথ্যাচার জলের মতো স্পষ্ট হলো, যেখানে দেখা গেল যে নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা এমনটা দাবি করলেও ঘটনার দিন থেকে যে ব্যক্তি অর্থাৎ তার যে প্রতিবেশী তাদের সঙ্গে ছিলেন, তিনি তা সরাসরি খারিজ করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনার 4 দিন পর যখন মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবা মার সঙ্গে তাদের বাড়িতে দেখা করতে গেছিলেন, সেই সময় তিনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন কোনো কথা শোনেননি বা মুখ্যমন্ত্রীর আচার আচরণ ইঙ্গিতের মধ্যে দিয়েও এমন কোনো জিনিস তিনি দেখতে পাননি এবং তিনি সরাসরি বলেছেন তিনি জানেন না এমন কোনো ঘটনা ঘটেছে কি ঘটেনি। অর্থাৎ তিনি আদালতে দাঁড়িয়ে সরাসরি নির্যাতিতার বাবার তোলা অভিযোগকে খারিজ করে দিয়েছেন। একদিকে যেখানে কিঞ্জল নন্দন কোম্পানি একগুচ্ছ প্রশ্ন নিয়ে দফায় দফায় সরব হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা এবার জনসমক্ষে বলুক যে নির্যাতিতার পরিবারের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে মিথ্যাচার করা হয়েছিল তা কিন্তু আদালতের অন্দরে একেবারে দিনের আলোর মতন মানুষের সামনে উঠে এসছে। কিন্তু সবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় 18 তারিখের রায়তে কিন্তু উঠে এসছে। একটা প্রশ্ন হয়তো এই মুহূর্তে আমাদের সকলের মনে রয়েছে, তা হচ্ছে ঘটনার দিন নির্যাতিতার উপর যে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে খুন করা হলো, তার অভিযুক্ত একজন না অভিযুক্ত অনেকে? ঘটনাস্থলে একজনই ছিলেন না আরো অনেকেই ছিল? কারণ কলকাতা পুলিশের তরফে ঘটনার 48 ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় এবং তার জামা এবং প্যান্টের লাগা রক্তের দাগ এবং ঘটনাস্থল থেকে পাওয়া তার পিউবিক হেয়ার এবং মাথার চুল সহ একাধিক এভিডেন্স এবং নির্যাতিতা স্তনবৃন্ত থেকে পাওয়া লালা রস, একই সঙ্গে সঞ্জয় রায়ের চামড়ার অংশ নির্যাতিতার নখের ডগা থেকে উদ্ধার হওয়া, এই সমস্ত কিছুর ডিএনএ স্যাম্পেলিংয়ের মধ্যে দিয়ে সঞ্জয় রায়কেই 100% এই গোটা ঘটনার জন্য অভিযুক্তর কাঠগড়ায় দাঁড় করিয়েছে, যাকে কেন্দ্র করেই কিন্তু বিচারক অনির্বাণ দাস তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ঘটনাস্থলে ঘটনার দিন একজন ছিলেন না অনেকে ছিলেন। এই প্রশ্ন উত্থাপন হলো কিভাবে? এই প্রশ্ন উত্থাপন হওয়ার পেছনে আসল কারণ হচ্ছে ডিএনএ রিপোর্ট। অর্থাৎ ডিএনএ রিপোর্টে বলা হয় যে ভিকটিমের স্তনবৃন্ত থেকে পাওয়া লালারসে একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে, যেখানে সরাসরি উল্লেখ করা হয় অন্যতম দোষী সঞ্জয় রায়ের যেমন ডিএনএ 100% মিলে গেছে, ঠিক তেমনটাই নির্যাতিতার স্তনবৃন্ত থেকে উদ্ধার হয়েছে একজন মহিলার ডিএনএ। আর তাকে কেন্দ্র করেই শিয়ালদহ নিম্ন আদালতে যখন এই মামলার শুনানি এবং সওয়াল জবাব চলছিল, তখন সঞ্জয় রায়ের আইনজীবী দফায় দফায় সঞ্জয় রায়ের পক্ষে সওয়াল করতে থাকে। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, যেখানে ডিএনএ রিপোর্টে বলছে যে নির্যাতিতা স্তনবৃন্ত থেকে পাওয়া লালারসে আর একজন মহিলার ডিএনএর চিহ্ন পাওয়া যাচ্ছে, তাহলে কিভাবে শুধুমাত্র সঞ্জয় রায়কেই এক্ষেত্রে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যদিও সিবিআই এর তরফের আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে সম্ভবত বিভিন্ন নমুনা সংগ্রহের সময় কোনো রকমে স্তনবৃন্ত থেকে সংগ্রহের সময় লালা রস দূষিত হয়ে গেছিল, যার জেরেই ডিএনএ রিপোর্টে অপর একজন মহিলার ডিএনএ স্যাম্পেল পাওয়া যাচ্ছে। কিন্তু সিবিআই এর আইনজীবীর দাবি তো শেষ নয়। শিয়ালদহ নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস একই সঙ্গে খতিয়ে দেখেছেন পোস্টমর্টমের সম্পূর্ণ ভিডিও এবং যা দেখে তিনি একেবারে অবাক হয়ে যান। তিনি সরাসরি তার 174 পাতার জাজমেন্টের 136 এবং 137 নম্বর পাতা জুড়ে এই ডিএনএ রিপোর্ট কিভাবে দূষিত হলো সে বিষয়ে কথা বলেছেন। 137 নম্বর পাতায় বিচারক অনির্বাণ দাস সরাসরি বলছেন যে ভিডিও তিনি দেখেছেন পোস্টমর্টমে, সেই ভিডিও দেখে তিনি চমকে গেছেন। অর্থাৎ পোস্টমর্টম যেভাবে হয়েছে সেক্ষেত্রে কোনো রকম ন্যূনতম নিয়ম মানা হয়নি। অর্থাৎ পোস্টমর্টমের সময় যে এভিডেন্স কালেক্ট হয়েছে সেই এভিডেন্স কালেক্টের সময় অ্যাপারেটাসগুলো দফায় দফায় পরিষ্কার করা হয়নি, তাকে দফায় দফায় স্টেরিলাইজ করা হয়নি, একই সঙ্গে একই গ্লাভস পরে সম্পূর্ণ ময়নাতদন্ত করা হয়েছে। অর্থাৎ 9 অগস্ট সন্ধেবেলা আরজি করে যে পোস্টমর্টম হলো, সেই পোস্টমর্টমের সময় এভিডেন্স কালেক্টের সময় বিভিন্ন নমুনা দূষিত হয়েছে, যার মধ্যে অন্যতম দূষিত হয়েছে নির্যাতিতার স্তনবৃন্ত থেকে প্রাপ্ত লালা রসের নমুনা। আর যেখান থেকে দাঁড়িয়ে বিচারক অনির্বাণ দাস পরিকাঠামোকে দোষারোপ করেছে। তিনি সরাসরি তার জাজমেন্টে বলেছেন, এই ভিডিও দেখে জলের মতো স্পষ্ট হচ্ছে আমাদের রাজ্যে পোস্টমর্টমের ক্ষেত্রে ন্যূনতম পরিকাঠামোটুকুও নেই। আর এটা কিন্তু অস্বীকার করলে চলবে না। এটা ঠিক, আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্বলতা আছে, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক লুফল আছে। যেমনটা স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যক্ষেত্রে বেড একেবারেই প্রায় পাওয়া যায় না, বেড নিয়ে প্রায় মারামারি চলে, মানুষ হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে, সময় মতো যাদের ট্রিটমেন্ট হয় না। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি মনে করি যে আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলির মর্গ ইউরোপ এবং আমেরিকার ধরনের মর্গের মতো হবে, তাহলে কিন্তু আমরা জেগে জেগে স্বপ্ন দেখছি।
অর্থাৎ হসপিটালের ঠিক যেমন পরিকাঠামোর অবস্থা আমাদের রাজ্যের এবং একই সঙ্গে বলতে হবে আমাদের দেশেরও বটে, সিংহভাগ সরকারি মর্গের একই অবস্থা। এবং সিংহভাগ মেডিকেল কলেজে যেখানে পোস্টমর্টমের সুবিধা আছে সেই সকল পোস্টমর্টমের সুবিধাযুক্ত হসপিটালের যদি ভিডিও ফুটেজ জনসমক্ষে প্রকাশ করা হয় তাহলে মানুষ দেখে আবারও চমকে যাবেন। কারণ বিচারক অনির্বাণ দাস বলছেন এই ক্রুশিয়াল কেসের পোস্টমর্টম যেখানে চলছে সেখানেই দেখা যাচ্ছে পোস্টমর্টম যে ল্যাবে হচ্ছে তার ফ্লোরে পড়ে আছে একাধিক মৃত মানুষের দেহ। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কেমন দূষিত একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের চিকিৎসকেরা তারা এই সব ব্যবচ্ছেদ করে ময়নাতদন্ত করেন। আর তাহলে সেখান থেকে এটা স্বাভাবিকই সেই ময়নাতদন্তের সময় বিভিন্ন ভিকটিমদের দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয় তা দূষিত যে হবে তার বলতে অপেক্ষা রাখে না। আর শিয়ালদার নিম্ন আদালতে বলা হয়েছে এই কারণেই সম্ভবত দূষিত হয়েছে, যার সওয়াল কিন্তু সিবিআইয়ের আইনজীবীও শুনানি পর্বে করেছে। অর্থাৎ দফায় দফায় যে বলা হচ্ছে এক না একাধিক ব্যক্তি তা স্পষ্ট করে আদালতের তরফে বলা হচ্ছে না সেটা যেমন ঠিক, কিন্তু 18ই জানুয়ারি যে জাজমেন্ট শিয়ালদহ নিম্ন আদালতের তরফে বিচারক অনির্বাণ দাস নথিবদ্ধ করেছেন, লিখিত আকারে স্থান দিয়েছেন, সেখানে কিন্তু এটা জলের মতো একটা বিষয় হয়তো স্পষ্ট হচ্ছে যে প্রাথমিক তদন্তে সিবিআই এটা বুঝতেই পারছে যে ঘটনা একজনের না একাধিক জনের দ্বারা ঘটানো। যদিও সিবিআই এর তরফে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো জমা দেওয়া হয়নি, কারণ এই ঘটনার তদন্ত এখনো চলছে। যার ফলে সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু কারাদণ্ড দিলেও যারা মনে করছেন যে এই মামলার শুনানি পর্ব শেষ হয়ে গেল তারা কিন্তু ভুল মনে করছেন। অর্থাৎ সিবিআই কিন্তু এখনো একাধিক লুপহোল নিয়ে অর্থাৎ একাধিক প্রশ্ন নিয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে সমানভাবেই আরজি করের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলবে। আর সেক্ষেত্রেই সিবিআই এর হাতে আবারও অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে শীর্ষ আদালতে কিন্তু আরও একবার পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। অর্থাৎ নির্যাতিতার পরিবারের তরফে যেখানে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল যে একাধিক বিষয় এখনো সিবিআই যে তদন্ত করেনি সেই বিষয়গুলির তদন্ত করানো হোক। যে মামলার শুনানি ছিল বুধবার, কিন্তু এদিন সেই মামলার শুনানি হওয়ার কথা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয় না। তিনি জানান তিনি মামলার কপি পড়ে উঠতে পারেননি, যার ফলেই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 29শে জানুয়ারি। অর্থাৎ 29শে জানুয়ারি দেখা যাবে যে সিবিআই যে সকল বিষয় নিয়ে তদন্ত এখনো করেনি বলে নির্যাতিতার পরিবারের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে সেই সকল ক্ষেত্রে তদন্ত করার বিষয় সিবিআইকে শীর্ষ আদালতের তরফে কি বলা হয়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো বুধবার সন্ধেবেলা, সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। কিন্তু তার মধ্যেই আবার রাজ্য সরকার মঙ্গলবার রাতেই শিয়ালদার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, যাকে কেন্দ্র করে রাজ্য সরকার কিভাবে চ্যালেঞ্জ করতে পারে শিয়ালদার নিম্ন আদালতের রায়কে কোনো পারমিশন ছাড়া সেই বিষয়কে পাল্টা চ্যালেঞ্জ আবার সিবিআই জানিয়ে দিয়েছে। অর্থাৎ চ্যালেঞ্জ ভার্সেস চ্যালেঞ্জের খেলা আমরা আগামী দিনে দেখতে চলেছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্যাতিতা ন্যায় বিচার কবে পাবে, বা প্রশ্ন হচ্ছে নির্যাতিতা কি আসলেই সঠিক ন্যায় বিচার পাবে। দেখুন, আদালতের বিচার ব্যবস্থার ওপর যদি ভরসা রাখতে হয় তাহলে বলতে হবে সিবিআই এর তদন্ত এবং তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে বিভিন্ন এভিডেন্স উঠে এসছে সেই বিভিন্ন এভিডেন্সের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করছে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু শিয়ালদার নিম্ন আদালতের বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এক না একাধিক ব্যক্তি যা কিন্তু এই জাজমেন্টের মধ্যেও সেই অন্ধকার থেকে সম্পূর্ণ পর্দা ওঠেনি, যদিও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় ঠিক, আরজি করের মতোই এত বড় ঘটনায় একটা ইঙ্গিত যথেষ্ট নয়। আদালতকে স্পষ্ট করে বলতে হবে এক না একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তার আগে সিবিআইকে আদালতে স্পষ্ট করে জানাতে হবে যে তারা তদন্তে শেষ পর্যন্ত কি বুঝছেন যে এক না একাধিক ব্যক্তি এই কুখ্যাত ঘটনার সঙ্গে যুক্ত। কারণ দেখুন, একদিকে জুনিয়র ডক্টরদের তরফে এই গোটা ঘটনাকে
প্রাতিষ্ঠানিক ক্রাইম হিসাবে যেখানে দেখানো হচ্ছে, সেখান থেকেই আবার সঞ্জয় রায় আদালতে দার্শনিক সুলভভাবে রায় ঘোষণার পর বলছে তিনি বদনাম হয়ে গেলেন। অর্থাৎ তিনি যেন কি সাধুবাদের কাজ করেছিলেন, তাই জন্য তাকে বিনা দোষেই সাজা শুনিয়ে দিয়ে তাকে বদনাম করে দেওয়া হলো। অর্থাৎ যে সঞ্জয় রায়কে 8ই আগস্ট রাতেও দেখা গেছে বেশ্যাপল্লীতে ঘুরতে, বেশ্যালয়ে নিজের গা ঘামাতে, সেই সঞ্জয় রায় নিজেকে খুব সৎ চরিত্রবান ব্যক্তি হিসাবে আদালতের অন্দরে দর্শানোর চেষ্টা করছে। যেখান থেকে সঞ্জয় রায়ের বিরুদ্ধেই সিবিআই এর দায়ের করা সকল এভিডেন্স রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের আইনজীবী ক্লেম করছেন যে তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে। যেখান থেকে সঞ্জয় রায়ের জামা থেকে প্রাপ্ত রক্তের দাগের ডিএনএ সরাসরি নির্যাতিতার রক্তের ডিএনএর স্যাম্পেলের সঙ্গে মিলে যাচ্ছে নির্যাতিতার নখের গোড়া থেকে পাওয়া চামড়ার স্যাম্পেলের ডিএনএর সঙ্গে, যেখানে 100% মিলে যাচ্ছে সঞ্জয় রায়ের ডিএনএ। সেখান থেকে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের আইনজীবী দাবি করছেন যে তার মক্কেল নির্দোষ। তার মক্কেলও দাবি করছে তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু এই সমগ্র ঘটনার মধ্যে এই মুহূর্তে চলছে চ্যালেঞ্জ ভার্সেস চ্যালেঞ্জের খেলা। এবার সেই খেলায় কার চ্যালেঞ্জ জয়যুক্ত হয় তা তো আমরা দেখতে পাবো আগামী দিনে, অর্থাৎ আগামী সোমবার কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে আগামী সোমবার আমরা বুঝতে পারবো যে রাজ্য সরকার যে প্রথমেই শিয়ালদার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাদের দ্বারস্থ হয়েছিল, সেটা ঠিক পদক্ষেপ ছিল না রাজ্য সরকারের এখতিয়ার বহির্ভূত ছিল। একই সঙ্গে শিয়ালদার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে সিবিআই বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো, তার শুনানি বৃহস্পতি বা শুক্রবার হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। পাশাপাশি নজর থাকবে এবার নির্যাতিতার পরিবারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়। নির্যাতিতার পরিবারের তরফে কবে তারা হাইকোর্টে দ্বারস্থ হন শিয়ালদার নিম্ন আদালতের জাজমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে, সেদিকেই বর্তমানে নজর রয়েছে রাজ্যবাসীর, নজর রয়েছে আশীর্বাদ দ্য ট্রুথের। আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।